দেশের 5 বিভাগে 6 মাসের মধ্যে চালু হচ্ছে 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল। নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, সেনা সদস্যসহ নিহত 35। নিজেদের প্রথম জয়ের খোঁজে আগামীকাল শনিবার মাঠে নামছে ব্রাজিল। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাকিলা রুম্পা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামিতে অবস্থিত দেউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার বন্দুকধারীদের হামলায় প্রাণ গেছে অন্তত ৩৫ জনের। গত 5 মাসের মধ্যে এ বিমানবন্দরে এটি দ্বিতীয় হামলার ঘটনা। হামলার দায় স্বীকার করেছে আল কায়দার সংশ্লিষ্ট একটি জিহাদি সংগঠন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানান, ভোরের নামাজ শেষ হওয়ার পরপরই বিমানবন্দর এলাকা থেকে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে 22 জন হামলাকারী, 11 জন সেনা সদস্য এবং 2 বেসামরিক নাগরিক। বৃহস্পতিবার সন্ধ্যায় আল কায়েদার সহযোগী সংগঠন জামায়াতু নুসরাতিল ইসলাম ওয়াল মুসলিমিন JNIM এই হামলার দায় স্বীকার করে। গত 1 দশক ধরে ইসলামী বিদ্রোহের বিরুদ্ধে লড়ছে নাইজার। চলতি বছরের জানুয়ারিতে একই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি সংগঠন। বিমানবন্দরের কাছে বসবাসকারী লাওয়ালি সালহা বিবিসিকে বলেন, নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পরই বিকট শব্দ শুনতে পান তিনি। প্রথমে যা টায়ার বিস্ফোরণের মতো মনে হয়েছিল, পরে পরিস্থিতি স্পষ্ট হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত 22 হামলাকারীর পাশাপাশি আরও 4 জন আহত হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে 20 জন সন্দেহভাজনকে। হামলাকারীদের কাছ থেকে RPG-7 লঞ্চার, AK-47 রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড, যোগাযোগ সরঞ্জাম ও হাজার হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এক বাসিন্দা বলেন, হামলাকারীরা স্থানীয় জনগণের সঙ্গে মিশে যাওয়ায় তাদের খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি দা ও লাঠি হাতে অভিযানে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও, যদিও সেনা সদস্যরা তাদের নিরস্ত করার চেষ্টা করেন। টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জন্য ফ্রান্সের মদতপুষ্ট ভাড়াটে সেনাদের দায়ী করে, যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দেয়নি তারা। 2023 সালের জুলাইয়ে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সামরিক জান্তা সরকারের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক বরাবরই শীতল। অভ্যুত্থানের পর ফ্রান্সের সেনাদের দেশ ছাড়তে বাধ্য করা হয় এবং তাদের জায়গায় আসে রাশিয়ার সামরিক ঠিকাদাররা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিমানবন্দরের আশপাশে সন্ত্রাসী ঝুঁকি উল্লেখ করে কিছু এলাকা ভেঙে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বিমানবন্দরের সীমানা প্রাচীর সম্প্রসারণ এবং 350টিরও বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, জানিয়েছে AFP। ATV USA ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধবিরতি চুক্তির কারিগরি দিক নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডের নির্ধারিত যুক্তরাষ্ট্র ইরান বৈঠক স্থগিত হয়ে গেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকায় প্রতিনিধি দল পাঠাতে দেরি করেছে তেহরান, যা নিয়ে এই সপ্তাহে স্বাক্ষরিত চুক্তির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুইজারল্যান্ডের লুসার্নের কাছে বুর্গেনস্টকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বৈঠক, তবে শুক্রবার সকালে লুইস পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে জানায় তা অনুষ্ঠিত হচ্ছে না। লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযানের কারণেই ইরান প্রতিনিধি দল পাঠাতে দেরি করছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত চলা ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত 18 জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ সময় তীব্র সংঘর্ষের কথা জানিয়েছে ইরান সংযুক্ত হিজবুল্লাহ। দেশের ভেতর যুদ্ধবিরতি মনোভাব বাড়াতে থাকায় ট্রাম্পের যুদ্ধ শেষ করার তাড়না বুঝতে পেরে আগের চেয়ে আরও কঠোর সুরে কথা বলছেন ইরান।
ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের কালিবাফ শুক্রবার বলেন, কোনো আলোচনায় তেহরানের নির্ধারিত লাল রেখা অতিক্রম করতে পারবে না। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করাই ছিল আলোচনায় ইরানের একটি প্রধান দাবি। সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে তিনি বলেন, প্রতিপক্ষ বাড়াবাড়ি করলে তার কড়া জবাব দিতে দ্বিধাবোধ করবে না ইরান। চুক্তির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের জেরে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক সহ মধ্যস্থতাকারী দেশগুলো রোববার মিশরের আলামাইন শহরে বৈঠকে বসতে রাজি হয়েছে বলে জানিয়েছে কায়রো ও ইসলামাবাদ। কাতারের সার্বভৌম তহবিলের অধীন কাতারা হসপিটালিটির মালিকানাধীন বুর্গেনস্টকে রিসোর্টে এই আলোচনা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান, কাতার ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত আলোচনা স্থগিত হলেও বুর্গেনস্টকে প্রস্তুতির কাজ চলছে এবং নতুন কোনো তারিখ এখনো জানানো হয়নি। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, নিরাপত্তার প্রয়োজনে যতদিন দরকার ততদিন দক্ষিণ লেবাননের সুরক্ষা অঞ্চলে সেনা মোতায়েন রাখবে ইসরায়েল ও হিজবুল্লাহ এই চুক্তির পক্ষ না হলেও দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে ইরান। চুক্তি স্বাক্ষরের 2 দিনের মাথায় এই জটিলতা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রাতারাতি সুইজারল্যান্ডে গিয়ে ইরানি প্রতিনিধিদের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়েছিলেন। হোয়াইট হাউস জানায়, পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত যাত্রা বাতিল করে ওয়াশিংটনেই থেকে যান তিনি। লেবাননে হামলা বন্ধে ইসরায়েলের অনাগ্রহে ক্ষুব্ধ হোয়াইট হাউস, কারণ এতে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি ঝুঁকি রয়েছে। ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীদের কেউ কেউ যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে সেনাবাহিনী বাধা থাকবে না বলেও মন্তব্য করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় কড়া প্রতিক্রিয়া দেন ভ্যান্স। তিনি বলেন, ইসরায়েলের মন্ত্রিসভায় থাকলে বিশ্বে অবশিষ্ট একমাত্র শক্তিশালী মিত্রের উপর তিনি আক্রমণ চালাতেন না। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এবারই প্রথমবার একজন মার্কিন প্রেসিডেন্ট ও ইরানি প্রেসিডেন্ট স্বাক্ষর করলেন কোনো চুক্তিতে। সমর্থকদের কাছে এটি যুগের সবচেয়ে বড় চুক্তি হলেও ইসরায়েল থেকে উপসাগরীয় দেশ ও লেবাননের পক্ষগুলোর কাছে এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এতে ইরান আরও সুরক্ষিত ও প্রভাবশালী হয়ে উঠতে পারে বলে মনে করছেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 3 মাসের যুদ্ধের অবসান ঘটিয়ে বুধবার অন্তর্বর্তীকালীন চুক্তিতে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। G7 সম্মেলনের ফাঁকে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যা সংঘাত পরবর্তী বিশ্ব ব্যবস্থার পুনর্গঠনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। চুক্তিতে 60 দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে, যার আওতায় রয়েছে লেবাননও, যাতে ইরানের পরমাণু কর্মসূচির মতো বিষয়ে স্থায়ী সমঝোতার আলোচনা চালানো যায়। লেবাননের বিশ্লেষক সার্কিস নাউম বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের জন্য এটি একটি বড় সমঝোতা, যেখান থেকে ফেরার সুযোগ নেই। তার মতে, নিষেধাজ্ঞার অর্থনৈতিক চাপ আর সহ্য করার মতো অবস্থায় নেই ইরান, আর নতুন যুদ্ধ শুরু করার তাড়না নেই ট্রাম্পেরও। তবে ইসরায়েলের বিশ্লেষক ড্যানি সিট্রিনোভিচের ভাষায় এই চুক্তি একটি কৌশলগত বিপর্যয়। ইরানি শাসন ব্যবস্থা দুর্বল বা উৎখাত করতে যৌথ মার্কিন ইসরায়েলি অভিযান শেষ পর্যন্ত একই শাসন ব্যবস্থাকে স্বীকৃতি ও শক্তি যোগানোয় রূপ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, ইরানের মিসাইল কর্মসূচি বা মিত্র গোষ্ঠীগুলোর ওপর কোনো বিধিনিষেধ নেই এই চুক্তিতে, নেই পরমাণু স্থাপনা ভেঙে ফেলার স্পষ্ট কোনো পথরেখাও। চুক্তি কার্যকর থাকলে ইরানি লাভবান অবস্থানে থাকবে বলে মনে করা হচ্ছে। যুদ্ধের অবসান, ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল, তেল রপ্তানি পুনরায় শুরু এবং পুনর্গঠন তহবিলের সম্ভাবনার পাশাপাশি দেশটির শাসন ব্যবস্থার প্রতি পরোক্ষ স্বীকৃতিও মিলছে এই চুক্তিতে। অন্যদিকে ইরানের ক্লেরিক্যাল শাসন ব্যবস্থা উৎখাত বা পরমাণু কর্মসূচি ভেঙে দেওয়ার মতো লক্ষ্য থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র।
লেবাননের ক্ষেত্রে এই চুক্তি ইরান সমর্থিত হিজবুল্লাহর প্রভাব আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি বা ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো বিষয়ে ইরান লেবাননের পক্ষে কথা বলতে পারে না। তবে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র ইরান এই প্রক্রিয়া বরং লেবাননের অবস্থানকে আরও মজবুত করেছে। উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ সবচেয়ে বেশি, কারণ ইরানের হামলায় দীর্ঘদিনের নিরাপত্তা বন্দোবস্তে আস্থায় চির ধরেছে। সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের সুরক্ষার উপর আস্থা কমছে আর ইরানকে একটি দীর্ঘস্থায়ী আঞ্চলিক শক্তি হিসেবে মেনে নেওয়ার দিকেই ঝুঁকছে অনেক দেশ। তবে ওয়াশিংটনের মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো অ্যালেক্স ভাতানকার মতে, এই চুক্তি পরাজয় নয়, বরং বছরের পর বছর ব্যর্থ চাপ প্রয়োগের পর সবচেয়ে কম ক্ষতিকর সমাধান। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বৃহস্পতিবার গুলির ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। ঘটনার সময় আতঙ্কে ছোটাছুটি শুরু করে আশেপাশের মানুষ। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বরাত দিয়ে বিস্তারিত প্রতিবেদনে। পুলিশ জানিয়েছে, বিকেল 3:15টার কিছু পরে ব্রডওয়েতে 44 ও 45 নম্বর সড়কের মাঝামাঝি স্থানে একটি বড় জনতার মধ্যে বিবাদ বেঁধে যায়। এতে 26 বছর বয়সী একজনের গলায় ছুরিকাঘাত করা হয়। কিছুক্ষণ পরেই 17 বছর বয়সী এক কিশোর সেই জনতার দিকেই গুলি চালায় বলে জানায় পুলিশ। ওই কিশোরকে আটক করা হয়েছে, তবে এখনও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। এর কিছু সময় পর 8ম অ্যাভিনিউ ও 45 নম্বর সড়কের সংযোগস্থলে দ্বিতীয় দফায় আরও গুলির ঘটনা ঘটে। দুটি ঘটনার কোনোটিতেই গুলিতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। ছুরিকাহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে, তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে ছুটে যান অসংখ্য পুলিশ সদস্য 44 নম্বর সড়ক ও 7ম অ্যাভিনিউর সংযোগস্থলে। তদন্তকারীরা একটি নীল রঙের হুন্দাই গাড়ির বনেট খুলে পরীক্ষা করেন, কারণ গাড়ির মালিক জানিয়েছিলেন ঘটনার সময় কিছু একটা গাড়িতে আঘাত করেছিল। সেই স্থান থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। গুলির শব্দে আতঙ্কে প্রাণপণে ছোটাছুটি শুরু করেন আশেপাশের মানুষ। কাছেই একটি রেস্তোরাঁর ভেতরেও তৈরি হয় বিভ্রান্তি ও হুড়োহুড়ির পরিস্থিতি। প্রত্যক্ষদর্শী মাইকেল রিড বলেন, মানুষ ছুটে আসার শব্দে মনে হচ্ছিল কাজ ভাঙছে। সবাই আতঙ্কিত হয়ে ছুটাছুটি করছিল। আরেক প্রত্যক্ষদর্শী আইদান স্পেন্সার জানান, শব্দ এত জোরে ছিল যে মনে হচ্ছিল ঠিক পাশেই ঘটছে। সেই সময় শিশুরাও মেঝেতে শুয়ে পড়েছিল নিরাপত্তার জন্য। অন্য একজন প্রত্যক্ষদর্শী বলেন, সবাইকে দৌড়াতে দেখে তারাও কাছের একটি চকলেট দোকানে আশ্রয় নেন। ফুটপাতে পণ্য বিক্রি করছিলেন সাদ মিয়া। গুলির শব্দ শোনার সময় তিনি এক ক্রেতার সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, পর্যটন স্থল হওয়ায় এই ধরনের ঘটনা সবার জন্যই উদ্বেগের কারণ। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে ঢাকা সহ 8 বিভাগে 10 দিন ঝড় ও ভারী বৃষ্টির আভাস। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল আগামী 6 মাসের মধ্যে চালু করতে যাচ্ছে সরকার। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় 200 শয্যার এই হাসপাতালগুলোয় থাকবে আইসিইউ সুবিধা ও কেন্দ্রীয় শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। বিস্তারিত টেস্ট রিপোর্টে। প্রতিটি হাসপাতালে থাকবে নিবিড় পরিচর্যা কেন্দ্র, কেন্দ্রীয় এসি ব্যবস্থা এবং ভবিষ্যতে শয্যা সম্প্রসারণের সুযোগ। আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দরপত্র প্রক্রিয়া আগেই শেষ হয়েছে। হাসপাতালগুলো পুরোপুরি চালু করতে প্রতিটিতে প্রায় 1,500 করে জনবল প্রয়োজন হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সম্প্রতি খুলনা, বরিশাল ও কুমিল্লার হাসপাতাল ভবন পরিদর্শন করেছেন। বরিশাল পরিদর্শনকালে তিনি আগামী 1 আগস্ট থেকে হাসপাতালটির কার্যক্রম শুরুর ঘোষণা দেন। নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, কার্ডিয়াক মনিটর ও ফটোথেরাপি মেশিনের মতো জরুরি সরঞ্জাম জুলাইয়ের মধ্যে পৌঁছানোর কথা জানান তিনি। মূলত গত 10 মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে দেশের 6 বিভাগে পড়ে থাকা অব্যবহৃত শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন করে 2রা জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলেন তিনি, যার পরই গতি পায় হাসপাতাল চালুর প্রক্রিয়া।
প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দারও বরিশাল হাসপাতাল ঘুরে দেখেন এবং জানান আগস্টেই চালু হবে এটি। প্রথম ধাপে চালু হবে জরুরি বিভাগের সেবা। খুলনা বিভাগীয় হাসপাতালটি গত 20 মে পরিদর্শন করে আগামী 6 মাসের মধ্যে চালুর আশাবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, গণপূর্ত বিভাগ ও সিভিল সার্জনকে নিয়ে হাসপাতালটি পরিদর্শন করা হয়েছে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লার সদর দক্ষিণের বেলতলী এলাকায় নির্মাণাধীন হাসপাতালটিও গত 25 মে পরিদর্শন করে 6 মাসের মধ্যে চালুর ঘোষণা দেন মন্ত্রী। নির্মাণ শেষ হলেও 6 বছর ধরে বন্ধ থাকা রংপুর শিশু হাসপাতালটিও প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে, যার অবকাঠামো ইতিমধ্যে পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর নাজমুল হোসেন। তিনি জানান, কেবল এই 5টি হাসপাতালই নয়, স্বাস্থ্য বিভাগের অধীনে এমন আরো অনেক অব্যবহৃত স্থাপনা রয়েছে যেগুলো চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কুমিল্লা শিশু হাসপাতাল চালুর জন্য জনবল ও যন্ত্রপাতির চাহিদাপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছেন। রাজশাহীতে অবস্থিত শিশু হাসপাতালটি আগামী 3 মাসের মধ্যে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতালটি পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সচিব জানান, প্রথম ধাপে চালু হবে আউটডোর সেবা, এরপর ধাপে ধাপে যুক্ত হবে অন্যান্য সুবিধা। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় 50 কমলেও আক্রান্তের হার না কমায় উদ্বেগ অভিভাবকদের। গত 3 থেকে 17 জুন প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে 1135 জন। টিকা নেওয়ার পর আক্রান্তের হার না কমায় দুশ্চিন্তায় শিশুদের অভিভাবকরা। 15 মার্চ থেকে 17 জুন পর্যন্ত সারা দেশে হামে আক্রান্ত হয়েছে 10,600 জনের বেশি, আর হামের উপসর্গ পাওয়া গেছে প্রায় 89,000 জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 10 মে হাম ও উপসর্গ পাওয়া যায় 1,708 জনের শরীরে। 10 জুন শেষ সংখ্যা কমে হয় 1,039 জন। 3 মে থেকে 17 মে পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ পাওয়া যায় 20,263 জনের শরীরে। এ কদিনে মৃত্যু হয় 119 জনের। জুনের একই তারিখে 15 দিনে হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত হয় 17,031 জন, মৃত্যু হয় 67 জনের। মৃত্যু কিছুটা কমলেও সংক্রমণ কেন কমছে না তা নিয়ে চিন্তিত অভিভাবকরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 17 জুন পর্যন্ত প্রতিদিন হাম ও উপসর্গ নিয়ে আক্রান্তের হার 1,135 জন। মে মাসে এ সংখ্যা ছিল 1,350 জন। ঢাকা সহ দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলে আগামী 10 দিন ঝড় ও বৃষ্টি হতে পারে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের অনেক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। শুক্রবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য। বিজ্ঞপ্তি অনুযায়ী মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। একই সঙ্গে লঘুচাপের বর্ধিতাংশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, সরকারি প্রতিষ্ঠান ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কে কটূক্তি, অপপ্রচার এবং আপত্তিকর পোস্টের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসব শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য
জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা 2019 অনুসরণ করা সকল সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক। অধিদপ্তর জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট ও মন্তব্য করেছেন যা নির্দেশিকার পরিপন্থী। এসব পোস্টের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন কর্তৃপক্ষ। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, সরকারি দপ্তর কিংবা সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার বা আপত্তিকর পোস্ট দেওয়া এবং সেসব পোস্ট শেয়ার করাও সরকারি চাকরির আচরণবিধির লঙ্ঘন। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে লক্ষ্মীপুরের ব্রাজিল ভক্ত শিক্ষকের অদ্ভুত কাণ্ড। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে আগামীকাল শনিবার মাঠে নামছে ব্রাজিল। গ্রুপ সিতে হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলতি। প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় সমালোচনার মুখে পড়লেও ব্রাজিল কোচের বিশ্বাস, দল দ্রুতই নিজেদের আসল সামর্থ্যের প্রমাণ দিতে পারবে। ফিলাডেলফিয়ায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোচ জানিয়েছেন, শুরুর একাদশে 2 থেকে 3টি পরিবর্তন আনা হতে পারে। যদিও তিনি নির্দিষ্টভাবে কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করেননি, তবে অনুশীলন ও দলীয় সূত্রের তথ্য বলছে, রক্ষণভাগে রজাই ইবানেজের পরিবর্তে অভিজ্ঞ দানিলো এবং আক্রমণভাগে ইগর থিয়াগোর জায়গায় ম্যাথিয়াস কুনহাকে দেখা যেতে পারে। সংবাদ সম্মেলনে আনচেলতি বলেন, আমরা কিছু পরিবর্তন করব, দলের পারফরম্যান্স আরও ভালো হওয়ার দরকার। আমরা জানি আমাদের সামর্থ্য আরও বেশি এবং সেটাই মাঠে দেখাতে হবে। বিশ্বকাপ ফুটবল মানেই বিশ্বজুড়ে এক মহোৎসব, আর বাংলাদেশে ফুটবল ভক্তদের উন্মাদনা যেন সবসময়ই একটু আলাদা। প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে ভক্তরা কত কিছুই না করেন। এবার তেমনই এক অভূতপূর্ব কাণ্ড ঘটিয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের এক স্কুল শিক্ষক। শৈশবে প্রিয় দল ব্রাজিলের হারে কেঁদেছিলেন যে মানুষটি, সেই ভালোবাসার দলটির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার নিজের পুরো বাড়িটিকেই সাজিয়েছেন সেলেসাওদের সবুজ হলুদ রঙে। পুরো এলাকায় বাড়িটি এখন পরিচিতি পেয়েছে ছোট্ট ব্রাজিল নামে। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। স্ত্রী আফরা ইফনাথ খান ইকরাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গতকাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন ছোট পর্দার পরিচিত মুখ জাহির আলভি, প্রকৃত নাম নিয়ামত উল্লাহ ভূঁইয়া। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর তোলা একটি তথ্য নিয়ে নতুন করে আলোচনায় এসেছে 4 মাস আগের এই মৃত্যুর ঘটনা। বিস্তারিত টেস্ট রিপোর্টে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেন আলভি। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ শুনানিতে জানান, ঘটনার আগে ফোনে ইকরাকে আলভি বলেছিলেন মরে যেতে, আত্মহত্যা করতে, তাতে তার কিছুই হবে না। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএসএস এলাকার বাসা থেকে ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই সময় শুটিংয়ের কাজে নেপালে ছিলেন আলভি। ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর মডেল থানায় মামলা করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণেই আত্মহত্যা করতে বাধ্য হন ইকরা। হামলায় আলভির পাশাপাশি আসামি করা হয় তার মা নাসরিন সুলতানাকেও, যিনি আগেই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
ইকরার 11 বছরের দুই বন্ধু সামিয়া আলম ও খাদিজা লুপিনের ভাষ্য জানা যায়। মৃত্যুর দিন সকাল 10:46 পর্যন্ত তাদের তিনজনের ফেসবুক গ্রুপে সক্রিয় ছিলেন ইকরা, যেখানে নেপালে যাওয়ার প্রসঙ্গ তুলেছিলেন। সামিয়া আলমের দাবি, ইকরার আত্মহত্যা করার মতো মানুষ ছিলেন না, বরং আলভির দেশে ফেরার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া, নতুন ব্যবসা শুরু করা এবং ছেলে রিজিকের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছিলেন তিনি। ইকরার পরিবার ও ঘনিষ্ঠ স্বজনদের অভিযোগ, আলভির এক সহকর্মী অভিনয় শিল্পীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই দাম্পত্য কলহ চরমে ওঠে। পরিবারের ভাষ্য, প্রায় 2 বছর আগে এই সম্পর্কের কথা জানতে পারেন ইকরা। এরপর থেকেই সংসারে অস্থিরতা বাড়তে থাকে। মৃত্যুর পর প্রথমে শোক প্রকাশ করলেও পরে নেপাল থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে স্ত্রী কেন সন্তান ও তার কথা না ভেবে এমন সিদ্ধান্ত নিলেন, এই প্রশ্ন তোলেন আলভি। পরে এক ভিডিও বার্তায় দেশে ফেরা নিয়ে নিরাপত্তা শঙ্কার কথাও জানান তিনি এবং ইকরার অতীতে আত্মহত্যা চেষ্টার দাবিও করেন, যা পরিবার অস্বীকার করেন। মৃত্যুর 2 দিনের মাথায় ইকরার ফেসবুক আইডির মেসেঞ্জার কথোপকথন মুছে যাওয়ার বিষয়টিও নতুন প্রশ্নের জন্ম দেয় বলে জানান সামিয়া আলম। এরপরই বিচারের দাবিতে শোবিজ অঙ্গনে আলভির বিরুদ্ধে বয়কটের ডাক ওঠে। হাইকোর্টের সুরক্ষা আদেশের পর গ্রেফতার বা হেনস্থা না করার নিশ্চয়তা নিয়ে গত 5 জুন দেশে ফেরেন আলভি। তবে বৃহস্পতিবারের শুনানিতে তা কাজে আসেনি। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। আশা হুমকিয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের 5 বিভাগে 6 মাসের মধ্যে চালু হচ্ছে 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল। নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, সেনা সদস্যসহ নিহত 35। নিজেদের প্রথম জয়ের খোঁজে আগামীকাল শনিবার মাঠে নামছে ব্রাজিল। এতক্ষণ আশা হুমকিয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএস এর সাথে, থাকুন সংবাদের সংস্কৃতিতে বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।